টাঙ্গাইল রেজাউল আহমেদ কলেজের 2021 বর্ষের এসেছি শিক্ষার্থীরা যারা, তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর উত্তম মজুমদার। গতদিন আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের যে অ্যাসাইনমেন্ট 2 তার ক খ গ অংশ আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব পরের অংশ। শিক্ষণ পর্বগুলো ঠিকই আছে, অর্থাৎ 6, 8, 11 যেটা তাপগতিবিদ্যা এই অধ্যায়ের। আমরা ঘ শিক্ষণফল নিয়ে আজকে প্রথমেই আলোচনা করব। ঘ এখানে বলা হলো সমচাপ প্রক্রিয়া সম্পর্কিত। আমরা গত ক্লাসে বলেছিলাম যে তাপগতীয় প্রক্রিয়া 4 প্রকার। এটা সমষ্ট প্রক্রিয়া, যে প্রক্রিয়ার তাপমাত্রা স্থির থাকে। রুদ্ধতাপের প্রক্রিয়া, যে প্রক্রিয়ার বাইরে থেকে ভিতরে কোনো তাপ আসে না, ভিতর থেকে কোনো তাপ বাইরে যেতে পারে না, তাপ স্থির থাকে। আর সমচাপ প্রক্রিয়া, যাকে আইসোবারিক প্রসেস বলছি, যে প্রক্রিয়ায় চাপ স্থির থাকে তাকে বলছি আমরা সমচাপ প্রক্রিয়া। অর্থাৎ চাপের সাথে যে প্রক্রিয়ায় চাপ স্থির থাকে তাকে বলবো সমচাপ প্রক্রিয়া বা আইসোবারিক প্রসেস। এই প্রক্রিয়া নিয়েই আমরা আজকে ঘ এর উত্তর দিচ্ছি। ঘ বলতে চেয়েছে সমচাপ প্রক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 4 গুণ প্রসারণে এন্ট্রপির পরিবর্তন হবে কিনা। গতদিন কিন্তু আমরা সমস্ত প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন চেয়েছি, তা নির্ণয় করে দেখাও। সমচাপ এবং সমস্ত প্রক্রিয়ায় গ্যাসের এই আয়তন প্রসারণ এন্ট্রপির পরিবর্তনের তুলনা করো। আমরা গতদিন পেয়েছিলাম সমস্ত প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন ডিএস সমষ্ণ, সেটা ছিল 5.76 জুল পার কেলভিন। 5.76 জুল পার কেলভিন গতদিন আমরা পেয়েছিলাম। আজকে আমরা সমচাপ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন চাইব। তাহলে সমচাপ প্রক্রিয়া আমরা বলেছি যে প্রক্রিয়ায় চাপ স্থির থাকে এবং তার লেখচিত্রটি এরকম হবে, চাপের সাথে আয়তনের পরিবর্তনটা এরকম হবে। তাহলে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু পি ধ্রুবক, যার জন্য এখানে চার্লসের সূত্র প্রযোজ্য হবে। চার্লসের সূত্র মানে ভি প্রপোর্শনাল টু টি, মানে V1/T1 সমান V2/T2 বা T2 সমান V2T1/V1। T2 মানটা আমাদের বের করে ফেলতে হবে। এবং এখানে দেয়া আছে আদি আয়তন V1 = V, শেষ আয়তন V2 হচ্ছে 4B। 4 গুণ পরিবর্তন হয়েছে। আদি তাপমাত্রা T1 হচ্ছে, আমরা গ এর প্রশ্নে দেখেছি, খ এর প্রশ্নে দেখেছি 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 300 কেলভিন। তাহলে আমরা এই সমীকরণটা এখানে বসাই। 4V 300 ডিভাইডেড বাই V1 মানে V কেলভিন, T2 হচ্ছে 1200 কেলভিন বা 1200 কেলভিন। এন্ট্রপির পরিবর্তনের সমীকরণটা কি হবে আমরা কি জানি? সমচাপ প্রক্রিয়ায় সমষ্ট প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বের করেছিলাম যে ডিএস সমান dQ/T, ডিকিউর মানটা সমষ্ট প্রক্রিয়া থেকে বের করে ফেলেছিলাম আমরা। এই ক্ষেত্রে এই সমীকরণটা কেমন হবে? আমরা প্রথমে লিখছি যে সমচাপ প্রক্রিয়ার যে গাণিতিক সমীকরণ এন্ট্রপির পরিবর্তনে সমচাপ প্রক্রিয়ায় এন্ট্রপির যে সমীকরণ সেটা হয়ে যাবে ডিএস সমান NCP into ln T2/T। এটা হবে সমচাপ প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন। সিপি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, সিপি। আমরা জানি আপেক্ষিক তাপ দুটো, একটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর একটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তো ওখান থেকে কিন্তু আমাদের T2 আমরা বের করে ফেলেছি। এখানে দেখলাম T2 হচ্ছে 1200 কেলভিন। তাহলে আমাদের সিপির মানটাও কিন্তু বের করে আসতে হবে। আমরা জানি সিপি মাইনাস সিভি = আর সার্বজনীন গ্যাস মোলার দ্রব্য, বা সিপি সমান হচ্ছে সিভি প্লাস আর। সিভির মান হচ্ছে R/γ-1। গামা হচ্ছে দুটো আপেক্ষিক তাপের অনুপাত, এবং
এখানে যেহেতু আমরা হাইড্রোজেন গ্যাস নিয়ে আলোচনা করেছি, হাইড্রোজেন গ্যাস মানে দ্বিপারমাণবিক গ্যাস, সেক্ষেত্রে গামার মান হচ্ছে 1.4, তাই, এবং আর এর মান হচ্ছে 8.31। আমরা আগের সময় গতদিন ব্যবহার করেছি। আর এর মান হচ্ছে 8.31 জুল পার কেলভিন পার মোল। 1.4 minus 1 plus 8.31 ক্যালকুলেট সব আমরা যদি হিসাবটা করি, এর মানটা পেয়ে যাব আমরা 29.01 জুল পার কেলভিন পার মোল। 29.01 জুল পার কেলভিন পার মোল। তাহলে সিপির মানটা হচ্ছে 29.01 জুল পার কেলভিন পার মোল। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এইটুকু হয়ে গেল আমাদের। তাহলে এইবার যদি আমরা এই মানটা সমীকরণে বসিয়ে দিই, সমান n হচ্ছে আগেই পেয়েছি আমরা 0.5, n কত দিকে আমরা বের করেছিলাম, n হচ্ছে 1/2 মোল, মানে হচ্ছে 0.5 মোল। সিপির মান 29.01, লন টিটুর মান জুল পার কেলভিন। এটা হিসাব করলে এটার মানটা পেয়ে যাব 20.10 জুল পার কেলভিন। তাহলে ডিএস সমচাপ আমরা এরকম পেলাম, ডিএস সমচাপ পেলাম। বলতে চেয়েছে ঘতে যে এই এরকম সমচাপ প্রক্রিয়ায় যে এন্ট্রপির সমচাপ এবং সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের এই আয়তন প্রসারণে এন্ট্রপির পরিবর্তনের তুলনা করো। তাহলে ডিএস সমষ্ণ হচ্ছে এত, সমচাপ হচ্ছে এত, তুলনা আমরা বিয়োগ করেও করতে পারি যে কত পরিবর্তন হয়েছে, ভাগ দিয়ে আমরা করে ফেলতে পারি। যদি বিয়োগটা করি অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন কতটা হয়েছে, তাহলে তুলনা যদি করতে চাই আমরা দেখব যে ডিএস সমচাপের মান যেহেতু বেশি, বিয়োগ ডিএস সমষ্ণ সমান হয়ে যাচ্ছে 20.10 বিয়োগ 5.76 জুল পার কেলভিন। এটার মানটা হয়ে যাচ্ছে 14.34 জুল পার কেলভিন। আমরা ইচ্ছা করলে ভাগ দিয়ে করে ফেলতে পারতাম যে সমচাপ প্রক্রিয়া এন্ট্রপি সমষ্ণ প্রক্রিয়া এত গুণ ইত্যাদি ইত্যাদি আমরা বের করে ফেলতে পারতাম, যেভাবেই করি আমরা করে ফেলতে পারতাম। অর্থাৎ আমরা যদি ডিএস সমচাপ বাই ডিএস সমষ্ণ যদি করি তাহলে 20 divided by 14.34 হয়। 20 divided by 20.1 divided by 5.76 is equal to 3.49। এটা হচ্ছে 3.49। এই তুলনা আমরা এইভাবেও করতে পারি, এইভাবেও করতে পারি, যে তাদের তুলনাটা হচ্ছে এটা বা এটা। তত সমচাপ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন, সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন প্রায় 3.49 গুণ। এরকম আমরা বলতে পারি, এইভাবে বলতে পারি। এদের তুলনাটাও হয়ে গেল, ঘয়ের উত্তর আমরা দিয়ে ফেলতে পারলাম। তাহলে পাশাপাশি যে উপাত্তগুলো দেয়া আছে এগুলো তোমাদের মনে রাখতে হবে। এবার আমরা ওতে যাব, কার্নোট চক্রের তাপমাত্রা বনাম। এইটুকু লিখতে পারলে তোমরা 3 নম্বরের জন্য রেডি হলে। ও ঘয়ের জন্য 3 নম্বর হয়ে গেল। ও বললো যে কার্নোট চক্রকে তাপমাত্রা বনাম এন্ট্রপি লেখচিত্রের সাহায্যে অঙ্কন করে এর বিভিন্ন ধাপ ব্যাখ্যা করো। আমরা জানি কার্নোট চক্র হচ্ছে, কার্নোট বিজ্ঞানী ছাদি কার্নোট একটা ইঞ্জিন বানিয়েছিলেন। সেই ইঞ্জিনটা কি ছিল, দুইটা সমষ্ণ প্রক্রিয়া, দুইটা রুদ্ধতাপ প্রক্রিয়ার সমন্বয় ছিল। এবং আমরা দেখেছিলাম T1 তাপমাত্রা উৎস থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ করে T2 তাপমাত্রা তাপগ্রাহক উৎসটা Q2 পরিমাণ তাপ বর্জন করছে। এটা ছিল A B C D, এই দুটো সমষ্ণ প্রক্রিয়া ছিল।
তাহলে কার্নোট চক্র কি? যে চক্র মেনে কার্নোট ইঞ্জিন কাজ করলে সর্বাধিক পরিমাণ কর্মদক্ষতা পাওয়া যায় তাকে বলছিলাম আমরা কার্নোট চক্র। যেহেতু দুটো সমষ্ট প্রক্রিয়া এবং দুটো রুদ্ধতপ প্রক্রিয়া সমন্বয় ছিল, এবং আমরা এন্ট্রপির পরিবর্তনটা কি পেয়েছিলাম? ডিএস সমান হচ্ছে ডিকিউ/টি। এই দুটো কিন্তু রুদ্ধতপ প্রক্রিয়া, যেহেতু এখানে কোনো তাপের আদান প্রদান হচ্ছে না, তাহলে এই দুই জায়গায় এন্ট্রপির পরিবর্তন কিন্তু শূন্য হবে। এক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন যখন তাপ চলে যাচ্ছে নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে। আলটিমেটলি মোট এন্ট্রপি, যেহেতু এটা প্রত্যাগামী প্রক্রিয়া, মোট এন্ট্রপির পরিবর্তন কিন্তু শূন্য হয়ে যাবে। এটা কি? এটা ছিল পি বনাম ভি লেখচিত্র কার্নোট চক্র, এইভাবে আমরা এঁকেছিলাম তত্ত্বে। ঘন 9 নম্বর প্রশ্নে ঠিক চাপের সাথে আয়তনের এন্ট্রপির পরিবর্তন চাইনি, চেয়েছে তাপমাত্রা বনাম এন্ট্রপি। তাহলে এটাকে একটু আমরা পরিবর্তন করব। তাপমাত্রা বনাম এন্ট্রপি, এদিকে তাপমাত্রা, এদিকে হচ্ছে এন্ট্রপি। ধরো এখানে T1 = T2 বলতে পারি আমরা, T3 = T4 বলতে পারি, বা ইচ্ছা করলে আমরা T1 এখানে T2 রেখে দিতে পারি। যাই হোক, এখানে যদি এন্ট্রপির পরিবর্তন S1, এটা S2 হয়, জাস্ট এখানে T1 T2 যদি আমরা বলি লিখে দিতে পারি। মনে করি আমরা এটা 1 2 3 4 চারটা বিন্দু আমরা নিলাম, যেমন আগে ABCD নিলাম আমরা। তো এখানে ধরো Q1 পরিমাণ ঢুকেছে সিস্টেমে, এখান থেকে ধরো DQ ঢুকেছে, এখানে DQ পরিমাণ তাপ এখানে ত্যাগ হয়েছে, এখানে গ্রহণ হয়েছে। তাহলে এই অংশে এন্ট্রপির পরিবর্তন, মানে 1 টু অংশে এন্ট্রপির পরিবর্তন হচ্ছে dQ/T1। এটা কমেছে, নেগেটিভ হয়েছে আমরা বলতে পারবো, যেহেতু তাপের সঞ্চালন হয়েছে। আর যদি মান বলি আমরা dQ/T1 বলবো। ঠিক এই অংশে 2-3 অংশে এন্ট্রপির পরিবর্তন 0, কারণ যেহেতু S2-3 হচ্ছে আবার dQ/T, এখানে dQ এর মান 0 বিধায় এই মানটা হয়ে যাচ্ছে 0। অর্থাৎ S2-3 অংশে, এইটুকু অংশে এন্ট্রপির পরিবর্তন শূন্য। আবার 3-4 অংশে dQ/, যদি আমরা T2 বলি, মানে এখানে T3 বলেছি আমরা, তাহলে এখানে আবার পজিটিভ হয়েছে এটা। তাহলে এর মানটা এখান থেকে এন্ট্রপি বাড়ছে, আর এই জায়গাটা 1 টু অংশে এন্ট্রপি কমছে। একইভাবে আমরা 4 থেকে যখন 1 এ যাব, S4 1 অংশে এন্ট্রপির পরিবর্তন শূন্য হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা যদি চক্রের কথা চিন্তা করি আমরা, তাহলে টোটাল এইখানে এন্ট্রপি কমে যাচ্ছে, এখানে এন্ট্রপি শূন্য হয়ে যাচ্ছে, এই অংশে এন্ট্রপির পরিবর্তন বেড়ে যাচ্ছে, এইখানে এন্ট্রপি শূন্য হচ্ছে। তাহলে এন্ট্রপির পরিবর্তন মূলত হচ্ছে এই অংশে টোটাল এন্ট্রপির পরিবর্তন DS হচ্ছে S12 প্লাস S23। যদি T1 T3 এবং T1 এর মানটা সেম থাকে, তাহলে কিন্তু এন্ট্রপির পরিবর্তন শূন্য হয়ে যাবে। তাহলে যদি না হয়, তাহলে এন্ট্রপির মানটা আমরা দেখব যে প্রত্যাগামী প্রক্রিয়াতে আলটিমেটলি কিন্তু শূন্য হয়ে যাবে। T1 এবং T3 এর মানটা উপর নির্ভর করে কিন্তু এন্ট্রপির পরিবর্তনটা শূন্য হয়ে যাবে। মোট কথা, এই অংশে এন্ট্রপি কমে যাচ্ছে, এই অংশে এন্ট্রপি বেড়ে যাচ্ছে। এইটুকু জিনিস হলেই কিন্তু আমরা দেখব তাপমাত্রার সাহায্যে তাপমাত্রা বনাম এন্ট্রপির যে লেখচিত্র, তাপমাত্রা বনাম যে এন্ট্রপির লেখচিত্র, এই লেখচিত্রের সাহায্যে চাপ বনাম এন্ট্রপির যে ডায়াগ্রামটা বা চিত্র ছিল, এটাকে কিন্তু প্রকাশ করা যায়। আমরা ঠিক এইভাবে যদি লিখতে পারি, এটার জন্য আমাদের উত্তর আমাদের কিন্তু পুরোপুরি ঘ অংশ, কার্নোট প্রক্রিয়া যেহেতু এখানে আছে, তাহলে পুরো বিষয়টাই কিন্তু আমরা বলে ফেলতে পারলাম। কিন্তু এটা হচ্ছে ও এর অংশ আমাদের হয়ে গেল। ও এর অংশের বর্ণনাটার জন্য আমরা সঠিক লেখচিত্র, ব্যাখ্যা, উপস্থাপন ইত্যাদি করে আমরা ধারণা উপস্থাপন, যেভাবে নাম্বারটা পূর্ণ নম্বর পাওয়া যায়, ইন্ডিকেশনটা আছে তোমাদের, ওখান থেকে নম্বরটা কিন্তু তোমরা পেতে পারো। কিন্তু তাপমাত্রা বনাম এন্ট্রপির লেখচিত্রটা এরকম হবে, এই দুই জায়গায় এন্ট্রপির পরিবর্তন শূন্য হয়ে যাচ্ছে যেহেতু রুদ্ধতাপ প্রক্রিয়া, আর এই দুই জায়গায় এন্ট্রপির
মানটা থাকবে সেটা যোগ করে দিলে কিন্তু টোটাল এন্ট্রপি হবে। আর যেহেতু কার্নোট চক্র একটা প্রত্যাগামী চক্র, আসলে মোট এন্ট্রপির পরিবর্তন কিন্তু শূন্য হয়ে যাবে। এবার আমরা চয়ের অংশে যাব। চয়ের অংশ বলেছে, চিত্র দিয়েছে দেখো, দুটো চিত্র দিয়েছে। প্রথম চিত্রটা চাপ বনাম তাপমাত্রা, চাপ বনাম তাপমাত্রা দিয়েছে। আচ্ছা, ধরো প্রথম অংশে চেয়েছে ফিগার চিত্রের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন এবং ফিগার 2 এর ক্ষেত্রে অভিকর্ষর বল দ্বারা কক্ষ কাজ অবস্থান তন্ত্রের জন্য নির্বাচিত পথের উপর নির্ভর করে কিনা উত্তরের সাপেক্ষে যুক্ত দাও। অর্থাৎ এই বিন্দু থেকে বি বিন্দুতে গিয়েছে, এখানে চাপ আয়তন আছে, এই বিন্দু থেকে বি বিন্দুতে গিয়েছে, অর্থাৎ এ হচ্ছে প্রাথমিক বিন্দু, বি হচ্ছে শেষ বিন্দু, এই পথে গিয়েছে, এই পথে ফিরে আসছে। ঠিক একই কাজটা এখানে উচ্চতা বনাম ভূমি, এদিকে উচ্চতা আর এদিকে ভূমি দিয়েছে। ভূমি উচ্চতাটা যদি এইচ হয়, এ থেকে বিপদে গেল। এটার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন চেয়েছে, আর এটার ক্ষেত্রে চেয়েছে কাজ। ধরো ডিডব্লিউ এর মানটা চেয়েছে। দুটার বিষয় নিয়ে আমরা কথা বলবো। এখন তো এ থেকে বিতে যদি যাই, তাহলে এন্ট্রপির পরিবর্তন কি হবে? এর থেকে বিতে যেতে এন্ট্রপির পরিবর্তন হবে এ থেকে বি, এন্ট্রপি পরিবর্তন হচ্ছে ডিকিউ বাই টি। এর থেকে বিতে যেতে এন্ট্রপির পরিবর্তন হবে ডিকিউ বাই টি। আচ্ছা, আমরা এটাকে যদি ধরো ডি এস ওয়ান বলি, এর থেকে বিতে যেতে এন্ট্রপির পরিবর্তন ডিএস ওয়ান। আবার বি থেকে এতে যখন আসবে তখন এন্ট্রপি পরিবর্তন হবে বি থেকে এ, এটাকে আমরা মনে করলাম ডিএস টু। এই টোটাল প্রক্রিয়াটায় এন্ট্রপির পরিবর্তনটা আমরা চিন্তা করলাম যে এ থেকে বিতে গেলে এন্ট্রপির পরিবর্তন হলো ডিএস ওয়ান, বি থেকে এতে আসলো এন্ট্রপির পরিবর্তন হলো বি থেকে এতে গেল এন্ট্রপির পরিবর্তন হচ্ছে ডিএস টু। আচ্ছা, তাহলে এটা যেহেতু একটা প্রত্যাগামী প্রক্রিয়া, তাহলে প্রত্যাগামী প্রক্রিয়া কিন্তু এন্ট্রপির পরিবর্তন শূন্য। আমরা জানি, আগেই পড়েছি প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন শূন্য। এ থেকে বি যাওয়ার সময় এন্ট্রপির পরিবর্তন ডিএস ওয়ান, বি থেকে এতে আসলো এন্ট্রপির পরিবর্তন ডিএস টু। বা এ থেকে বি আমরা বললাম এটাকে ডিএস ওয়ান, এটা হচ্ছে মাইনাস বি থেকে এ ডিএস টু বলছি আমরা। বা এ থেকে বি ডিএস ওয়ান ইকুয়াল টু, উল্টে গেলে এ থেকে বি ডিএস টু। মানে কি, এ থেকে বিতে গেলে এন্ট্রপির পরিবর্তন যা, বি থেকে এতে আসলেও কিন্তু এন্ট্রপির পরিবর্তন তাই কিন্তু হচ্ছে। অর্থাৎ এন্ট্রপির পরিবর্তনটা পথের উপর নির্ভর করছে না, শুধু কেবলমাত্র প্রাথমিক এবং শেষ অবস্থান বা আদি এবং চূড়ান্ত অবস্থানের উপর নির্ভর করছে। ঠিক একই ক্ষেত্রে কাজের রাশি মেলাটা যদি আমরা যাই, মনে করে এম ভরের বস্তুকে আমরা এই বিন্দু থেকে বি বিন্দুতে নিচ্ছি অভিকর্ষ বলের বিরুদ্ধে, তাহলে সেই ক্ষেত্রে কাজ W1 হচ্ছে মাইনাস mgh, যেহেতু অভিকর্ষ বলের বিরুদ্ধে যাচ্ছি এবি পথে, W1 বলছি আমরা, বা W যদি এবি বলি আমরা। আবার বি থেকে আসলে WB এর সমান হয়ে যাচ্ছে প্লাস mgh, এখানে অভিকর্ষ বলের দিকে কাজ। তাহলে টোটাল কাজটা কি হচ্ছে? W সমান WAB প্লাস WB is equal to minus mgh plus mgh equal to 0। অর্থাৎ এই দিক থেকে বি বিন্দুতে যদি পুরো চক্রটা ঘুরিয়ে আমরা কাজটা সম্পাদন করি, মোট কাজের পরিমাণ শূন্য হবে। মানে কি, এ থেকে বিতে গেলে যে পরিমাণ কাজ হবে, বি থেকে এতে আসতে ঠিক একই পরিমাণ কাজ হবে। অর্থাৎ এই কাজটা আদি এবং শেষ অবস্থানের উপর নির্ভর করছে, পথের উপর নির্ভর করছে না।
যেমন এন্ট্রপি আদি এবং শেষ অবস্থানের উপর নির্ভর করছে, এন্ট্রপির পরিবর্তনটা পথের উপর নির্ভর করছে না। একই কথা কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু বলা যায়। তাহলে কাজের সাথে এন্ট্রপির একটা তুলনা আছে, একটা পরিপূরক বুঝবার বিষয় আছে, দুটো রাশি সমতুল্য বলা যায়। তাহলে আজকের আমরা আলোচনার মধ্যে অ্যাসাইনমেন্ট 2 অর্থাৎ তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্রের যে 2 ওইটা হচ্ছে এটার ঘ উ চ অংশ আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে লিখলেই তোমরা আসলে পূর্ণ নাম্বার পাওয়ার জন্য উপযুক্ত হবে। তাহলে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলে লেখাপড়াটা করো। পরিবারের সবার দিকেও তোমরা একটু স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা নজর রেখো, নিয়মিত ব্যায়ামটা করো, তোমরা ভালো থাকো আর ক্লাসগুলোকে ফলো করো। আর যদি কোথাও না বুঝে থাকো তোমরা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে ফেলো। তোমরা ভালো থেকো সবাই।